নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, ধার শোধ। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, ধার শোধ। লেখিকা আশাপূর্ণা দেবী। এই যে লিস্ট। বুড়ুর জন্মদিনে বাড়িতে যাদের ডাকতে চায় রুমা, তাদের নামের তালিকাটা এগিয়ে দেয় পার্থর দিকে। পার্থ প্রায় লাফিয়ে ওঠে। এত বড় লম্বা লিস্ট? না তো কি, রুমা বেশ জোর দিয়ে বলে। ওর থেকে একটা নামও বাদ দেয়া চলবে না। বিয়ে হলো, কেউ জানলো না। চাঁদের মতো একটা মেয়ে হলো, তাও কেউ জানলো না। আবদার নাকি? মেয়ের মুখে ভাতের সময় উড়িয়ে দিয়েছ। জন্মদিনে ঘটা না করলে রক্ষে রাখবো না। তা এখন রুমা এই আবদারটা করতেই পারে, কারণ পার্থর সাপ্লাইয়ের বিজনেসটা প্রায় লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁতে চাইছে। আর এই লাফানিটা শুরু হয়েছে ওদের বিয়ের পর থেকেই। বিয়ের আগে পর্যন্ত পার্থ প্রায় বাউন্ডুলের মতো ঘ্যাঁচাং ঘ্যাঁচাং শব্দ ওঠা পুরনো মোটরবাইকে ঘুরে বেড়াতো। রুমা ওর সঙ্গে রেজিস্ট্রি করে বসেছে বলে রুমাদের বাড়িতে দারুণ অসন্তোষ উঠেছিল। তারপর অবশ্যই অসন্তোষটা ঠান্ডা হয়ে গেছে, কারণ পার্থই ধাঁই ধাঁই করে পুরনো মোটরবাইক থেকে নতুন মোটরবাইক থেকে মোটরে উঠে বসেছে। রুমা বলে, সব আমার পয়ে, বুঝলে? পার্থ বলে, বুঝলাম না, আমি মোলাম খেটে আর তুমি নেবে ক্রেডিট। তবু মনে মনে অবশ্য সেটাই মানে। পার্থর টাকা হওয়া মানেই তো রুমার আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছা পূরণ। প্রথমে এসে রুমা কাঠের চৌকিতে শুয়েছিল, আর এখন রুমা হঠাৎ হঠাৎ বলতে শুরু করেছে, এত চমৎকার খাটে কিন্তু ডানলো পিলোর গদি না হলে মানায় না। তবু রুমার একটা দুঃখ রয়েছে এখনো। ওর বিয়েতে ঘটা হয়নি, লোকজন খায়নি। মেয়ের মুখে ভাতের সময়ও সে কথা কানে তোলেনি পার্থ। তখন মস্ত একটা অর্ডার বাগানোর তালে কলকাতা বোম্বাই করছে। অতএব মেয়ের জন্মদিন। কিন্তু লিস্টটা দেখতে দেখতে পার্থ হাসল। বলল, আমাদের বিয়েটা কেউ জানলো না মানে? দেশশুদ্ধ লোকের মুখেই তো তখন ওই প্রসঙ্গ। তাতে কি লাভ হয়েছিল? রুমা মুখের একটা বিশেষ ভঙ্গি করল, যেটা সে প্রায়ই করে, আর যেটা দেখেই পার্থ বলল, আর কিছু না হোক, জানাজানিটা তো হয়েছিল। বলো কানাকানি, চুলোয় যাকো কথা। এখন তুমি এই লিস্টটা পড়ে ঠিক করে ফেলো কোন কোন বেলায় কোন কোন দিকটা সারবে। দিন আর বেশি হাতে নেই। কাগজখানা উল্টে ধরল পার্থ, একটু থামলো, চোখটা যেন কোচকালো একটু। তারপরে বলল, মায়াদেবীকে? রুমা একটু অপ্রস্তুত ভাবে বলল, বাহ, তোমার সেই কি যেন পিসির মেয়ে, তুমি যেখানে থেকে কলেজে পড়তে, মায়াদিই তো বলেছিলে। মায়াদি? ও। পার্থ একটা বড় গোছের স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মায়াদেবী শুনে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ওকে তো তুমি চেনো না, চোখেই দেখোনি কখনো। কি করে দেখব? দেখিয়েছ কখনো? একটা লাভ ম্যারেজ করে আত্মীয় সমাজে স্রেফ পতিতের ভূমিকায় নিয়ে বসে থেকেছ। এইবার আমি সবাইকে দেখাতে চাই। পার্থর একটু হাসি পেল। পার্থ বুঝতে পেরেছে দেখতে চাওয়াটা ছল, দেখাতে চায় রুমা নিজের ঘর সংসার, স্বামী, সন্তান দেখাতে চায়, নিজের সোনাঝরা ভাগ্যটাও দেখাতে চায়। কিন্তু এসব কথা বুঝতে পারলেও বলতে নেই। পার্থ রুমার সুখে সুখে আলো আলো মুখটার দিকে তাকিয়ে যেটা বলতে হয় সেটাই বলে, তবে দেখো, কিন্তু মায়াদির কথা ভাবছি, ওটা বোধ হয়। রুমা ওই আধখানা শুনেই বুঝে নেয় কথাটা কি। রুমা জেদি গলায় বলে, কেন? ওটা আবার বোধ হয় কেন? ওদের কাছে তো অসময়ে কত উপকার পেয়েছ। রুমা নিজের মতো করে ভাবে। ছুটির দিনে রুমাকে নিয়ে পার্থ অথবা পার্থকে নিয়ে রুমা আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরল। আর যা কিছু বলার রুমা নিজেই বলল সুন্দর করে।
সবাই আসবেন, বলল জোর দিয়ে। মানুষজনের সঙ্গে কথা বলতে জানে রুমা। ফিরে এসে লিস্টে লাল পেন্সিলের টিক মেরে মেরে রুমা বলল, এবার যে কটা বাকি থাকলো তোমার ভাগ। এদের সব অফিসে টফিসে গিয়ে বললেই হবে? শুধু একজন তো? অবশ্যই তোমার ওই মায়াদের ব্যাপারটা আলাদা। অফিসে গিয়ে বলতে হবে বটে, ওদের সেই রেশের বাড়িতে গিয়ে বলা তো আর সম্ভব নয়। তবে ওকে বিশেষ করে বলে দিও যেন বাড়ির সবাই আসেন। রুমা ভেবেছে রেশরে গিয়ে নেমন্তন্ন করা অসম্ভব, কিন্তু ধরে নিয়েছে রেশরে থেকে সপরিবারে নেমন্তন্নে আসা সম্ভব। পার্থ এইসব ধারণা আর ভাষা নিয়ে তর্ক করে না, কোনো ব্যাপারেই না। পার্থ জানে যেটা হয় সেটা হয়, যেটা হয় না সেটা হয় না। রুমার ধারণায় কিছু এসে যায় না। ওরা যদি না আসে, রুমা পার্থকে গঞ্জনা দেবে, বলবে, তুমি ভালো করে বলনি। জানি তো গুছিয়ে কথা বলার কত ক্ষমতা। রুমা হয়তো তখন একটু মুচকি হাসবেও, বলবে, নয়তো কি কেউ বিয়ের প্রস্তাব করতে এসে বলে? আচ্ছা, আমাদের যতখানি জানা চেনা হয়েছে তাতে কি বিয়ে করা চলে? কথাটা মাঝে মাঝেই তোলে রুমা। তা সত্যি। পরে ভেবেছে পার্থ কথাটা খুব বুদ্ধুর মতোই হয়েছিল। তা বলে রুমার কাছে হারে না, বলে, যেভাবেই বলি, কার্যোদ্ধার হয়েছিল কিনা বলো। এখন রুমা দেখলে পারত পার্থ কিভাবে কথা বলে। কথার কায়দাতেই অর্ডার বাগায় পার্থ। লিস্টটা পকেট থেকে বের করে এক একটা অফিসে ঢুমারল পার্থ। 2-4 জন পার্থর বন্ধু, বাকি সবাই রুমার পিস্তত দাদা, মাস্তত দাদা, খুড়তো কাকা ইত্যাদি। ভেবে ভেবে এত নাম ও ঠিকানাও বার করেছে রুমা। মায়াদিরটা আজ থাক, ভাবল পার্থ। রেশরে গেলেই বা কেমন হয়? ফুলু পিসিমার রেশরের বাড়িতে খুব ঘটা করে কোজাগরির লক্ষ্মী পুজো হতো। সবাই যেত বাড়ি ঝেঁটিয়ে, মায়ে ঝি চাকর। পার্থও যেত। ফুলু পিসিমার শ্বশুরবাড়ির কতজন যেন সেখানে থাকতো, কিন্তু তাতে কিছু এসে যেত না বাড়িটার। এত ছড়ানো ছিটানো, চারিদিকে এত গাছপালা, কারোর সঙ্গে মুখোমুখি না করেও চালানো যেত। ইচ্ছে মতো ঘুরে বেড়াতো পার্থ 2 দিন। মায়াদি খুঁজে খুঁজে ধরে এনে খাওয়াতে বসাতো। পার্থ বলতো, এত সুন্দর বাড়ি তোমাদের এখানে মায়াদি, আর শ্যামবাজারের ওই চাপা বাড়িতে পড়ে থাকো? মায়াদি বলতো, কলকাতায় যে ভাত জল হে মশাই, বাবা কাকা তুই আমি 4 জনকে ডেলি প্যাসেঞ্জারি করে অফিস কলেজ চালাতে হলে সৌন্দর্য মাথায় উঠত রে বাবা। মায়াদি পার্থর সঙ্গে কলেজে পড়ত, যদিও মায়াদি পার্থর থেকে কম করেও 10 বছরের বড়। মায়াদির জীবন বড় দুঃখের। বিয়ের পরই কি যেন গণ্ডগোলে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হয়েছিল মায়াদিকে। সেই থেকে অনেকদিন পর্যন্ত মায়াদি শুধু মায়ের রান্নাঘরে সাহায্য করেছে। বাবার জামার বোতাম বসিয়ে দিয়েছে, ঘর গুছিয়েছে, সেলাই করেছে, আর গল্পের বই পড়েছে। অনেকদিন পরে পার্থ যখন ফুলু পিসির আশ্রয় থেকে পড়তে এলো, মায়াদি বলল, আমিও পড়ব। এক কথায় অবশ্য মায়াদির এই ইচ্ছের মঞ্জুর হয়নি, তবে হলো শেষ পর্যন্ত। পার্থ আর মায়াদি একসঙ্গে পড়েছে, একসঙ্গে ভাত খেয়ে কলেজে গেছে। তাই বলে কি মায়াদি তাকে শাসন করতে ছেড়েছে নাকি? উঠতে বসতে টিক টিক করেছে। রোদ লাগাচ্ছিস কেন রে? ঠান্ডা লাগাচ্ছিস কেন রে? পড়া ফেলে আড্ডা দিতে বেরোচ্ছিস কেন রে? এমনি কত কি। মায়াদি সব থেকে মায়া করেছে পার্থকে। বর্ষার দিনে কেমন করেই যেন পার্থর জামা পায়জামা গেঞ্জি রুমাল শুকিয়ে রেখেছে। কোন ফাঁকে পার্থর বিছানাটা ফর্সা করে রেখেছে, ওর বই খাতা গুছিয়ে রেখেছে। পার্থ যে এ বাড়ির আশ্রিত, এ কথা যাতে পার্থর বেশি বেশি মনে না পড়ে, তার জন্য চেষ্টা ছিল মায়াদির। সেই মায়াদির সঙ্গে কতদিন দেখাই হয়নি পার্থর, অথচ ডালহাউসেতে রাত দিন যাচ্ছে। মায়াদির অফিসটার আশেপাশেই ঘুরছে কত সময়। ফুলু পিসেমশাই মারা যাবার পর পিসেমশাইয়ের অফিসে কর্তারা মায়াদিকে ডেকে একটা চাকরি দিয়েছিল। পিসেমশাইয়ের ছেলে ছিল না বলেই মেয়েকে দিয়েছিল, আর মেয়েটা বিয়েটা পাশ করেছিল বলেই দিতে পেরেছিল। ফুলু পিসেমশাইয়ের শ্রাদ্ধের সময়ই চাকরির খবরটা পাওয়া গিয়েছিল। মায়াদি বলেছিল, দেখ পার্থ, ভাগ্যিস তোর সঙ্গে পড়াটা ধরেছিলাম। রিসরে গিয়ে শ্রাদ্ধ হয়েছিল, কিন্তু রিসরে থেকে আর ফেরা হলো না ফুলু পিসিমাদের। মায়াদির ব্যাচেলার কাকা নিধুকা কলকাতার বাসা উঠিয়ে দিয়ে ওখানেই প্রতিষ্ঠিত করেছিলেন ফুলু পিসিমাদের।
নিজে ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছিলেন, ভাইঝিটিকেও তাই ধরালেন। এ সব জানত পার্থ, আর পৃথিবীর নিয়মেই সেই জানাটা খুব মনে রাখেনি। কি আশ্চর্য, রুমা মনে পড়িয়ে দিল, অথচ রুমা চোখেও দেখেনি মায়াদিকে। ছায়াদির বিয়ের সময় মায়াদি বলেছিল, বউকে আনলি না যে? আমি মনে কত আশা করে বসে আছি এই সুযোগে তোর বউটাকে দেখতে পাবো। এমন কিছু দ্রষ্টব্য নয়, বলেছিল পার্থ। মায়াদি ওকে চড় বসিয়ে দিয়েছিল, বলেছিল, তবু তো লটকে পড়তে ছাড়িসনি। তারপর বলেছিল, একদিন আনবি, বলে দিচ্ছি। ফুলু পিসিমার সংসারে মায়াই গিন্নি। ফুলু পিসিমার মতো 12 মাসই হাঁপানির টান। আর পিসেমশাই বেঁচে থাকলে হয়তো কাকাই ছিলেন কর্তা। পার্থকে ভালোবাসতেন নিধুকা। বলতেন, দিন জিনিসটা বাজারে বেশিক্ষণ পড়ে থাকতে পায় না পার্থ, যত তাড়াতাড়ি পারো কিনে নাও তাকে। আর বলতেন, আমি বলছি পার্থ, তোমার অনেক উন্নতি হবে, মানে টাকা কড়ি হবে অনেক, তোমার হাতের তালুতে স্টার রয়েছে। নিধুকা জ্যোতিষ চর্চা করতেন। নিধুকার ঘরে অনেক হাত দেখার বই ছিল। পার্থ অবশ্য ওই জ্যোতিষ টতিষে বিশ্বাস করতো না, হাসতো, বলতো, আচ্ছা নিধুকা, ঠিক আছে, আপনার গণনার ফলনে গণনায় কি দক্ষিণা নেবেন বলে রাখুন। নিধু কাকা বললেন, এখন বলবো না, দেখি তুমি কি হলে সেই বুঝে। এখন কি পার্থ নিধুকার কাছে গিয়ে বলতে পারবে না, নিধুকা, আপনার ওই বইগুলো দেখছি একেবারে বোগাস নয়, এখন বলুন কি দক্ষিণা নেবেন? অথচ এতদিনের মধ্যে একদিনও মনে পড়েনি পার্থর নিধু কাকার বইগুলো নেহাত বোগাস ছিল না। মায়াদির অফিস থেকে বেরিয়ে নিধু কাকার অফিসে চলে গেলে হয়, তাই যাবে? পার্থর ছাপানো ভিজিটিং কার্ড আছে, তবু পার্থ একটু স্লিপে নাম লিখে পাঠিয়ে দিয়েছিল। মায়াদি বেয়ারাকে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে নিজেই দরজার কাছে চলে এসেছিল। মায়াদির মুখটা কত বদলে গেছে, ঠিক সেই মুহূর্তে বোঝা গেল না, শুধু খুব যে হাসি হাসি সেটাই দেখতে পেল পার্থ। মায়াদি সেই মুখটা বাড়িয়ে বলল, আরে পার্থ, কি খবর, আয় আয়। এমনভাবে বলল মায়াদি যেন পার্থ কোনো অকৃতজ্ঞতা করেনি, যেন পার্থ প্রায়ই আসে, খবর টবর নেয়। পার্থ বসে পড়ল আর বলে উঠল, মায়াদি, তোমার চুল এত পেকে গেল কেন? যেন এই প্রশ্নটাই করতে এসেছে পার্থ। মায়াদি একটু হাসল, বলল, বয়স হচ্ছে না। বললেও মায়াদির মুখ দেখে মনে হলো শুধু বয়সই নয়, যেন অনেক অনেক ক্লান্তি মায়াদির চুলগুলোকে পাকিয়ে দিয়েছে। মায়াদি বোধহয় বলতে যাচ্ছিল, চা খাবি না ঠান্ডা কিছু? পার্থ বলল, মায়াদি, অনেকখানি ঠান্ডা জল খাবো, খুব বড় গেলাসে। মায়াদি হেসে উঠল, বলল, ওমা, এখনও ঠিক তেমনটি আছিস। কলেজ থেকে ফিরেই বলতিস, অনেকখানি ঠান্ডা জল খাবো, খুব বড় গেলাসে। মা বলতো, তোর তেষ্টার যোগ্যে বড় গেলাস নেই বাবা, তার চেয়ে বরং ঘটিতেই জল খা। মনে আছে? মনে ছিল না, এই মাত্র মনে পড়েছে, আর মনে পড়েছে বলেই ওই কথাটা বলে উঠেছে। মায়াদি বেয়ারাকে ডাকলো, জল আনালো, চায়ের কথাও বলে দিল। বলল, কি খাবি বল? পার্থর মুখে আসছিল কিছু না, কিন্তু বলল না সে কথা, বলল, যা খাওয়াবে। মায়াদি নিচু গলায় বেয়ারাকে কি যেন বলল, তারপরে বলল, এবার বল তোর খবর কি? মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছি, এই কথাটা কেন যে বলে ফেলতে পারল না পার্থ? মায়াদির অসময়ে অনেক বেশি চুল পেকে যাওয়া মাথাটার জন্য, না গালের সব মাংস ঝরে যাওয়া হাড় হাড় মুখটার জন্য? মায়াদির জীবন খুব দুঃখের, তবু মায়াদিকে এখনো যেন অনেক বেশি দুঃখী দেখাচ্ছে। বেয়ারা চা আর ডিম ভাজা এনে দিল। মায়াদি বলল, খা। তারপর বলল, তুই আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। বাহ, তবে যে লোকে বলে কালো হয়ে গেছে। মায়াদি বলল, কে বলে? বউ বুঝি? কালো হলে কি হয়েছে, পুরুষ মানুষ খাটাখাটনিতে কালো হয়ে যায়, এমনিতে সুন্দর হয়েছিস। দূর, তার মানে মোটা হয়েছি। মায়াদির হাসিটা যেন ফিকে ফিকে, মায়াদিকে যেন খুব কষ্ট করতে হয়। মায়াদিরও কি ফুলু পিসিমার মতো হাঁপানি হয়? পিসিমা কেমন আছেন মায়াদি? মার আর থাকা সেই একরকম, আর বুড়ো হচ্ছেন তো। ফুলু পিসিমার শরীরের জন্য
আগে কি উৎকণ্ঠাই ছিল মায়াদির, এখন যেন ওই 1.5 লাইনই যথেষ্ট। কি করছিস আজকাল? পার্থ বলল। সেই যা করতাম। সেই করার চেহারা পাল্টানোর কথা তুলল না। একদিন যদি যেতে পারতিস রিসরায়। মায়াদি একটু হাসল। মা খুব আহ্লাদ করত। এখন এইভাবে বলছে মায়াদি, অথচ একসময় পার্থ বলতো, আমার চিরুনিটা কোথায় গেল মায়াদি, বলো তো। মায়াদি, তুমি রিপু করতে জানো? শার্টটা এমন খোঁচা লাগলো। আর যখন হয়তো ফুলু পিসি ডাক দিত, অ মায়া, অ পার্থ, ছুটি হলে কি তোদের খিদেও পায় না রে? পার্থ বলতো, পিসিকে নিয়ে কি করা যায় বলো তো। এখন পার্থ একটু বেড়াতে গেলে ফুলু পিসি আহ্লাদ করবে, সেই খবরটা জানাচ্ছে মায়াদি কুণ্ঠিত কুণ্ঠিত হয়ে। মায়াদি, নিধুকার অফিসের ঠিকানাটা মনে পড়ছে না তো, বলো তো। মায়াদি যেন হঠাৎ বোকার মতো তাকায় পার্থর দিকে, তারপর আস্তে বলে, কেন, ঠিকানা নিয়ে কি করবি? এমনি একবার দেখা করব, অনেকদিন দেখিনি। মায়াদি দেয়ালের দিকে তাকিয়ে আসতে বলল, অফিসে গেলে দেখা হবে না। পার্থর খেয়াল হলো নিধুকার বয়স হয়েছে, রিটায়ার করাই সম্ভব। সেই কথাই জিজ্ঞাসা করলো পার্থ। মায়াদি কেমন অদ্ভুত, একটু হেসে বলল, হ্যাঁ, রিটায়ার করেছেন। তারপর একটু থেমে বলল, তুই কিছু শুনিসনি? পার্থর বুকটা ধড়াস করে উঠল। পার্থ প্রায় চেঁচিয়ে বলে উঠল, মায়াদি। মায়াদি বলল, এই 1.5 বছর হলো। কি হয়েছিল মায়াদি? কিছু না, এমনি 2 দিনের জ্বর হয়েছিল, সেদিন বলছিলেন আজ ভালো আছি, অফিসে যাব। তারপর আর কি? পার্থর মনে হলো সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, দক্ষিণাটা যে দেওয়া হলো না নিধুকা, আপনার হাত গোনার দক্ষিণা। কিন্তু সে সত্যি চেঁচায়নি, তাই কেউ শুনতে পেল না। মায়াদি পার্থর নিচু করা মাথাটার দিকে চেয়ে নরম গলায় বলল, কাকা তোকে খুব ভালোবাসতেন রে। অথচ পার্থ 1.5 বছর ধরে জানে না নিধু কাকার অফিসে গেলে নিধু কাকার সঙ্গে দেখা হবে না, কোথাও গেলেই না। সেই কোজাগরি লক্ষ্মী পুজোর কথা মনে পড়ে তোমার পার্থ? কাকা বলতেন, নারকেল চিড়ে খা, আজকের রাত্রে নারকেল চিড়ে খেলে বুদ্ধি বাড়ে। পার্থর খুব মনে পড়েছিল নারকেল চিড়ের সঙ্গে তালের আটির সন্দেশ খেত তারা। শ্রাবণ ভাদ্রে যত তাল খাওয়া হতো, তাদের আটিগুলো ছাদের কোণে জড়ো করে রাখা হতো। কল বেরোলে তাদের গা থেকে ভুবন কাটারি দিয়ে দুখানা দুখানা করে দিত। এখন আর তাল খাওয়া হয় মায়াদি? আচমকা এই প্রশ্নে মায়াদি অবাক হলো। বলল, কেন খাওয়া হবে না? বাড়িতেই তো কত গাছ। কিন্তু তুই কেন এসেছিলি পার্থ? এখনও পার্থ বলে উঠতে পারল না, এই যে মায়াদি, পরশু আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই যাবে, সেই কথাই বলতে এসেছি। বলে উঠবে কি, ওই সবাইটাকে তো হিসেব করতে হবে। ছায়াদি কোথায় মায়াদি? জিজ্ঞেস করেই ভীতু ভীতু চোখে তাকায় পার্থ। কি বলবে মায়াদি ছায়াদি সম্পর্কে? না অন্য কিছু? না, অন্য কিছু না। মায়াদি শুধু নিঃশ্বাস ফেলে বলে, কোথায় আর যাবে, শ্বশুর বাড়িতেই আছে। মায়াদির কথা শুনে মনে হলো যাবার আর কোনো জায়গা থাকলে শ্বশুর বাড়িতে থাকতো না ছায়াদি। কেন? ছায়াদি কি বিধবা হয়েছে? সেই সুন্দর কোকড়া চুল স্বামীটি মারা গেছে ওর? কি হয়েছিল তার? মায়াদি কিন্তু তখনও বলে চলেছে, তবু দীপা নিপার তো বিয়ে দিতেই হবে, দীপাটার একরকম ঠিক করে ফেলেছি। এসব তোমাকেই দিতে হবে মায়াদি? কে আর দেবে বল? সত্যিই তো, মায়াদির বাবা নেই, ভাই নেই, কাকাও মারা গেছেন। থাকার মধ্যে রুগ্ন মা, বড় বড় 2টো বিয়ে না হওয়া বোন, আর এই চাকরিটা। মায়াদি না করলে কে করবে? কিন্তু এর থেকে কি হয়, কত হয়? অথচ পার্থ নতুন গাড়ি কিনেছে, পার্থর বউ বলছে এত সুন্দর খাটে, ডানলো পিলোর গদি না হলে মানায় না। পার্থ মনে মনে বলে, মায়াদি, আমি তোমায় আমার মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছিলাম, তুমি তা করতে দিলে না। এখন তুমি যদি আবার জিজ্ঞেস করো কেন এসেছিলি রে পার্থ, তা তো কই বললি না, কি উত্তর দেব? মায়াদি, উঠি। মায়াদি কিন্তু আর জিজ্ঞাসা করল না সে কথা, আর রিসরে যাওয়ার কথাও বলল না। শুধু খুব স্নেহ স্নেহ গলায় বলল, আয়, সুবিধে মতন আসিস 1-2 বার, খুব ভালো লাগলো তোকে দেখে।
মার কাছে গিয়ে সবার আগে তোর কথাই বলবো। কিন্তু মায়াদি আর রিসরে যাওয়ার কথা বলল না কেন? মায়াদি কি বুঝতে পেরেছে পার্থর স্যুটের কাপড়টা কত দামি? বুঝতে পেরেছে কতটা দামি জুতোটা আর চশমার ফ্রেমটাও? চেয়ার থেকে উঠবার সময় আস্তে আস্তে জুতোটা ঘষে পার্থর বলতে ইচ্ছে করে, মায়াদি, দীপার বিয়ের কিছুটা ভার আমায় দাও। কিন্তু উঠে দাঁড়িয়ে কথাটা এমন উল্টোপাল্টা হয়ে গেল কেন পার্থ নিজের কথা শুনে নিজেই অবাক হয়ে গেল। পার্থ দেখতে পেল টেবিলের ওপর ঝুঁকে পড়ে পার্থর মতো দেখতে একটা ছেলে বলল, মায়াদি, তোমার কাছে চাইতে খুব লজ্জা করছে, কিন্তু একমাত্র তোমার কাছে চাইতেই লজ্জা নেই। গোটা কুড়ি টাকা দিতে পারো, যত তাড়াতাড়ি পারি। পার্থ নামের আরেকটা ছেলে ঠিক এইভাবে টেবিলে ঝুঁকে বলতো না, আনা আষ্টেক পয়সা হবে মায়াদি, দেখো চাকরি হলে আমি তোমার সব ধার শোধ করে দেব।